ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে স্বাগত জানাচ্ছি দর্শক। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আমরা ঠিক করেছি রোহিঙ্গা প্রত্যাবাসন ও গুতেরেসের সফর। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সফর শেষ করে গেলেন, 4 দিনের সফরে তিনি এসেছিলেন এবং এখানে বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং ডক্টর ইউনূস এবং গুতেরেসের যে আলোচনা আমরা যতটুকু দেখেছি, তাদের যৌথ সংবাদ সম্মেলনে আমরা যতটুকু জেনেছি, সেই জায়গা থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের এক ধরনের আশার সঞ্চার হয়েছে। আমাদের আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক সচিব এবং তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন মোফাজ্জল করিম এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা এই জাতিসংঘের অ্যান্তনিও গুতেরেসের সফর নিয়ে তো কথা বলবো, এর সঙ্গে আরও বিষয় আছে হলো যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বেশ কয়েকটি সফর আছে, বাইরের যাবেন এবং তার মধ্যে চীনেরটা খুবই গুরুত্বপূর্ণ। বাইল্যাটারাল, সম্ভবত এটি প্রথম বাইল্যাটারাল একটা সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সেই বিষয় নিয়েও আলোচনা করব। তবে দর্শক, মূল আলোচনা শুরুর আগে আমরা শিরোনামগুলো দেখে আসতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে জাতির উপর আবারও অবিচার চেপে বসবে, মন্তব্য তারেক রহমানের। সরকারে গেলে সব হত্যার বিচার হবে। এপ্রিলে আসছে জুলাই গণ অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দাবি বিএনপির, রোডম্যাপ চায় জামায়াত। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, স্বচ্ছতার ভিত্তিতে ভোটের প্রস্তুতি চলছে জানিয়েছেন সিইসি। জাতিসংঘ মহাসচিবের সফর রোহিঙ্গাদের সহায়তার ঘাটতি পূরণ করবে, অভিমত বিশ্লেষকদের। প্রত্যাবাসনে স্পষ্ট ধারণা মেলেনি বলছেন কূটনীতিকরা। এবং আবরার হত্যা মামলায় 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবনের রায় হাইকোর্টেও বহাল, দ্রুত বাস্তবায়নের দাবি পরিবারের। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। আমাদের আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা সেখানে কমেন্টে আপনাদের মতামত বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন। আজাদ মজুমদার, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আপনাদের ব্যস্ত সময় গেল 4 দিন এবং বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এবং সবচেয়ে বড় যেই বিষয়টি আমরা দেখেছি যে নজিরবিহীনভাবে এই 1 লাখ রোহিঙ্গার মধ্যে তিনি একজন হাই প্রোফাইল এবং ভিভিআইপি গেস্ট, তার নিরাপত্তার বিষয় থাকে, সেখানে তিনি যেভাবে পাঞ্জাবি পরে আসসালামু আলাইকুম দিয়ে, অর্থাৎ এই কৃষ্টির সাথে মিলে গেলেন এবং ইফতার, এবং প্রধান উপদেষ্টা বলছিলেন যে তিনিও রোজা রেখেছেন, এক ধরনের প্রতীকী রোজা রেখেছেন তিনি জেনে আসেন। এটি একটি শিক্ষিত যে সমাজগুলোতে এ ধরনের একটি পারস্পরিক বোধ থাকে। এই অ্যান্তনিও গুতেরেস সেখানে গেলেন, এদের সাথে কাজ করলেন এবং তিনি সেখানে সবচেয়ে বড় যে কথাটি বললেন যে আন্তর্জাতিক মহল যা করেছে এদেরকে দিয়ে ভুলে যাচ্ছে, এটি দুঃখজনক। এগুলো আমরা জানি। আসলে এর মধ্যের আলোচনার থেকে কতটুকু আশা আপনারা পেলেন যে কীরকম হতে পারে প্রত্যাবর্ষণটা? প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গার যে ক্রাইসিসটা, এটা এখন আন্তর্জাতিক মিডিয়ায় গত কিছুদিন ধরে বলা হচ্ছিল এটা একটা ফরগটেন ক্রাইসিস। কুতুপালং বা উখিয়াতে যেখানে জাতিসংঘের মহাসচিব গিয়েছেন, এটা বিশ্বের লার্জেস্ট রিফিউজি সেটেলমেন্ট। এখানে একটা নির্দিষ্ট এলাকাতেই প্রায় 12-13 লাখ লোক থাকেন, যারা পুরোপুরি আসলে সাহায্য নির্ভর, তাদের আর অন্য কোনো উপায় নেই জীবন ধারণের জন্য। তো এরকম একটা ক্রাইসিস বিশ্বের বুকে আছে, কিন্তু বিশ্বের অনেক মানুষই এটা আসলে এখন ভুলে গেছে বা তাদের মনে নেই। তার একটা বড় কারণ হচ্ছে যে গত 5-7 বছরে বিশ্বে আসলে নতুন নতুন অনেকগুলো ক্রাইসিস, দুটি বড় যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, গাজার যুদ্ধ, এগুলো তো আছে, আফগানিস্তানের শরণার্থী সমস্যা আছে, আফ্রিকার সুদানে একটা শরণার্থীদের একটা বড় সমস্যা আছে। তো এরকম বিভিন্ন দেশে এই যে শরণার্থীদের সমস্যা, এই সমস্যাগুলোর কারণে বা এই সংকটগুলোর কারণে আসলে রোহিঙ্গাদের দিক থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টিটা সরে গিয়েছিল এবং দৃষ্টিটা যে সরে গিয়েছিল তার বড় একটা প্রমাণ হচ্ছে যে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সাহায্য বা অর্থ সাহায্য সেটাও আসলে ব্যাপকভাবে কমে গিয়েছে এবং এতটাই কমে গিয়েছে যে তাতে করে যে তাদের জন্য যে
দৈনিক যে সামান্য বরাদ্দ, সেই বরাদ্দটাকে অর্ধেক করে দিতে হচ্ছে। এবং একটা আশঙ্কা দেখা দিয়েছে, যদি খাদ্য সাহায্যটা কমে যায় তাহলে তো এতগুলো লোকের আসলে তাদের খাবারের দায়িত্ব তো বাংলাদেশ সরকারের পক্ষে নেওয়া সম্ভব না। এটা আন্তর্জাতিক মহল বা দাতা দেশগুলো তাদেরকেই এইটা চালিয়ে যেতে হবে। তারা যদি না পারে তাহলে এখানে একটা দুর্ভিক্ষ দেখা দেবে এবং এটার সাইড ইফেক্ট হিসেবে এখানে সন্ত্রাস বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আপনার ঘটবে। মাদকের সমস্যা বাড়বে, ইত্যাদি আরও অনেক সমস্যা তৈরি হবে। তো খুবই প্রয়োজন ছিল আসলে এই রোহিঙ্গাদের দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টিটা আবার ঘুরিয়ে আনা। তো এই দৃষ্টিটা আন্তর্জাতিক মহলে ঘুরিয়ে আনার জন্য জাতিসংঘ মহাসচিবের এরকম একটা সফরের চেয়ে আসলে বড় কোনো কিছু হতে পারে না। আমরা বিভিন্ন সময়ে এখানে দেখেছি ইউএনএইচসিআর আপনার বিভিন্ন সেলিব্রিটিকে এখানে নিয়ে এসেছেন, অ্যাঞ্জেলিনা জোলির মতো আপনার সেলিব্রিটিকেও এখানে নিয়ে এসেছেন। এই সেলিব্রিটিগুলোকে এখানে নিয়ে আসার একটাই কারণ, যাতে করে তারা আসলে ওই নির্দিষ্ট সেলিব্রিটির যে ফলোয়ার আছে বা তার দেশে মানুষ যাতে আসলে এই ক্রাইসিসটার দিকে তার দৃষ্টিটা দেয়। তো জাতিসংঘ মহাসচিব সেদিক থেকে আসলে উনিও একজন সেলিব্রিটি, সারা বিশ্বের মানুষ ওনাকে চেনে বা উনি বিশ্ব জাতিসংঘের মতো একটা সংস্থার প্রধান। উনি যখন কোনো একটা দেশে যান সেখানে উনি ওনার কর্মকাণ্ডের উপর আসলে সবচেয়ে বড় কথা হলো লিডার অফ দ্য লিডার্স। রাইট, সারা বিশ্বেরই কিন্তু দৃষ্টি থাকেন। উনি শুধু এসেছেন তা না, উনি খুবই ব্যস্ত একজন মানুষ। উনি কোনো ঝটিকা সফরে আসেননি বাংলাদেশে, উনি 4 দিনের একটা সফরে এসেছেন। আজকে আমরাও কূটনীতিকদের সাথে আলোচনা করেছিলাম, ওনারা মানে ওনাদের কথা হচ্ছে যে 4 দিন জাতিসংঘ মহাসচিব একটা দেশে অবস্থান করছেন, এটাই আসলে মানে প্রমাণ করে যে ওনার সাপোর্টটা বা এই দেশের মানুষের প্রতি বা এই রোহিঙ্গা রিফিউজিদের প্রতি ওনার যে কমিটমেন্ট, এগুলো প্রমাণ করে, ইন্ডিকেট করে যে ওনার মতো একটা ব্যক্তিত্ব যিনি সারা বিশ্বে, আপনি যেটা বললেন যে লিডার অফ দ্য লিডার্স, উনি 4 দিন বাংলাদেশে অবস্থান করেছেন। সো এইটার মূল যে উদ্দেশ্যটা ছিল রোহিঙ্গা ক্রাইসিসের দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ফেরানো, আমরা মনে করি যে সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। আমরা একটি বিষয় আমরা আর একটু খোলামেলা জানতে চাই যে মূলত প্রত্যাবর্ষণ প্রক্রিয়ার কি ওনারা কোনো প্ল্যান বা রোড ম্যাপগুলো দিয়েছে কিনা, যে এই দেশের কাছে তারা জাতিসংঘের জায়গা থেকে আবারও তারা কথা বলা শুরু করবে বা? ধন্যবাদ আপনাকে। রোড ম্যাপ এখন বাংলাদেশে খুব জনপ্রিয় একটা শব্দ, আমরা জানি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জন রোড ম্যাপের কথা সবচেয়ে বেশি হলো নির্বাচনের রোড ম্যাপ। হ্যাঁ, তো আসলে প্রত্যাবাসন নিয়ে কোনো রোড ম্যাপের আলোচনা হয় নাই, প্রত্যাশার কথাটা আলোচিত হয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি রোহিঙ্গাদের ভাষাতেই কথা বলেছেন। মানে রোহিঙ্গাদের ভাষা বলতে আমি বলতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, যেটার সাথে রোহিঙ্গাদের যে ভাষার অনেক মিল আছে, যাতে তারা বুঝতে পারে। তো উনিও সেখানে একটা আশাবাদের কথা বলেছেন। উনি বলেছেন যে এই ঈদে হয়তো সম্ভব না, বাট আগামী ঈদে তারা যাতে তাদের দেশে গিয়ে ঈদ করতে পারে সেই রকম একটা চেষ্টা সরকারের দিক থেকে থাকবে, এরকম একটা উনি আশার কথা বলেছেন। এখানে আশার কথা বলা ছাড়া আসলে আর কোনো সুযোগও নেই, কারণ এই ক্রাইসিসটা তো এটা একটা হোপলেস একটা সিচুয়েশনের মতো তৈরি হয়েছে, যেখানে আসলে অনিশ্চিত রোহিঙ্গাদের ভবিষ্যৎ সম্পর্কে আসলে কেউ কোনো কিছু বলতে পারছিল না। এখন প্রত্যাবাসন হবে কিনা এটা তো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা হচ্ছে যে মায়ানমারের স্থিতিশীলতার একটা বিষয় আছে। আপনি জানেন যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে 2টা শব্দ বারবার উচ্চারিত হচ্ছে। 2019 সাল থেকে যখন তাদের প্রত্যাবাসনের বিষয়টা আলোচনায় আসলো, প্রত্যেকবারই কিন্তু 2টা শব্দ বলা হচ্ছে যে সেফ অ্যান্ড ডিগনিফাইড রিটার্ন। সেফ হচ্ছে যে তারা সেখানে গেলে নিরাপদ থাকবে, আর ডিগনিফাইড হচ্ছে যে তারা সেখানে গিয়ে আবার তাদেরকে যেভাবে পারসিকিউটেড একটা কমিউনিটি ছিল সেরকম কিছু হবে না। তারা সেখানে মর্যাদার সঙ্গে মায়ানমারের নাগরিকত্ব নিয়ে একটা মানে সুন্দর একটা মর্যাদাপূর্ণ একটা জীবন পাবে। তো দুটোর কোনো শর্তটাই কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি, বা পূরণ হওয়ার অদূর ভবিষ্যতে যে এটা পূরণ হবে সেরকম কোনো কিছু দেখাও যাচ্ছে না। বিশেষ করে মায়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে, এই গৃহযুদ্ধে চূড়ান্ত পরিণতি কী হবে এখনই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না, এটা একটা জিনিস। তারপরে গৃহযুদ্ধে যারা বিজয়ী হবে এই যুদ্ধে তারা আসলে এই রোহিঙ্গাদের ব্যাপারে কতটা সহানুভূতিশীল হবে বা এই ক্রাইসিসটাকে তারা কিভাবে দেখছে, তাদের মনোভাবটা কি, এটা জানাটাও জড়িত। এই 2টা ফ্যাক্টর
আপনার যখন দুইটা সম্পর্কে নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাবে না, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা শুধু চেষ্টাটাই চালিয়ে যেতে পারি বা আন্তর্জাতিক জনমতটা পক্ষে নিয়ে আসার জন্য কাজ করে যেতে পারি, কিন্তু ক্রাইসিসটা কখন সমাধান হবে এটা সুনির্দিষ্ট দিনক্ষণ হিসাব করে বলা সম্ভব সম্ভবত আরও জটিলতা এসেছে যখন রোহিঙ্গারা প্রত্যাবর্তন যেই রাজ্যে করবে সেই রাজ্যটি এখন আর জান্তা সরকারের হাতে নেই, আর সেটা মনে হয় আরাকান আর্মির হাতে আছে। আরাকান আর্মি তো সুনির্দিষ্ট। আমি সেই কথাটাই বলছি যে মায়ানমারে এখন অনেকগুলো অ্যাক্টর আছেন, মায়ানমারের নিয়ন্ত্রণ কিন্তু কোনো একটা নির্দিষ্ট অ্যাক্টরের হাতে নেই, মায়ানমার সরকারের হাতেও পুরোপুরি মায়ানমার নিয়ন্ত্রণ নিজেই নেই। এখন অনেক রাইট, এবং আরাকান আর্মি যাদের কথা তাদেরও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। যদি তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তাহলে তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে, কারণ মায়ানমারে তারা রোহিঙ্গাদেরকে স্বাগতম জানাবে কিনা, জানালে কিভাবে কোন প্রক্রিয়া জানাবে, এগুলো নিয়ে কথা বলার সুযোগ আছে। যেহেতু এখনও দুই পক্ষই আসলে মানে কেউ জানে না যে কোন পক্ষ শেষ পর্যন্ত চূড়ান্তভাবে বিজয়ী হবে, সেক্ষেত্রে মানে এইটা নিয়ে আলোচনা করাটাও একটা আসলে খুব সহজ কোনো বিষয় না। আমি মোফাজ্জল করিমের কাছে আমি এক ধরনের ওপেন প্রশ্ন করতে চাই। আপনার দীর্ঘ এক্সপিরিয়েন্সের চোখ, আপনার চোখ অনেক অভিজ্ঞতা দেখেছে। অ্যান্তনিও গুতেরেসের যে এবারকার সফর, ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে সফর, আমরা বিদেশে জানি যে একজন মানুষকে তারা তারকা হিসেবে দেখে, কিন্তু যখনই তিনি কোনো সরকার প্রধান বা কোনো দায়িত্বের জায়গায় বসে যায় তখন তারা খুব চুলচেরা বিশ্লেষণ করে। সেই জায়গাটিতেও আমাদের মাথায় রাখতে হবে। এই সফর আর ঠিক এর আগে শেখ হাসিনার সময় গুতেরেস এসেছিল, এই রোহিঙ্গার প্রত্যাবর্তন এগুলো নিয়ে এই দুই সফরের মধ্যে কোনো তফাৎ দেখেন কিনা? অবশ্যই তফাৎ আছে। আমি মনে করি এই আন্তোনিও গুতেরেসের সফর বাংলাদেশ সফর নয়, প্রফেসর ইউনুস সফর বলা উচিত। মনে হচ্ছিল যে উনি অনেক দিন যাবৎ খুব উদ্গ্রীব হয়েছিলেন, বন্ধুর বাড়িতে এসেছেন, বন্ধুর কাছে, যে বন্ধুর বাড়িতে যাবে এবং গিয়ে সেখানে একটা বন্ধুত্বপূর্ণ একটা আবহের মধ্যে সময় কাটাবেন, এই ধরনের মনে হয়েছে। এটাকে আমার কাছে খুব একটা সরকারি সফর, রাষ্ট্রীয় সফর বা কোনো রকমের এজেন্ডা ভিত্তিক সফর মনে হয়নি। পুরো আগাগোড়া দেখুন সবই ডক্টর ইউনুস কেন্দ্রিক বলবো। যেমন ভদ্রলোক ওখানে যাবেন, রোহিঙ্গাদের দেখতে যাবেন, এটা কিন্তু না গেলেও পারতেন উনি, অন্যান্য এজেন্ডা নিয়ে বাংলাদেশ আলোচনা করতে। কিন্তু প্রফেসর ইউনুস একদম ঠিক কাজটি করেছেন যে এই সুযোগ আর আসবে না, যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যে পরিচয়, তার সঙ্গে নিশ্চয়ই আগে যে সমস্ত বৈঠক হয়েছে বা আলাপ আলোচনা হয়েছে, আনুষ্ঠানিক বা বেশিরভাগই অনানুষ্ঠানিক আলাপ আলোচনা, সেই সমস্তের মধ্যে তাদের দুজনের মধ্যে যে সখ্য গড়ে উঠেছিল, সেইটারই রেশ ধরে প্রফেসর ইউনুস একটা সুযোগ নিয়েছেন যে তুমি আমার বাড়িতে এসছো, বসো, চা খাও, ইয়ে খাও, তবে ভাই একটু আসো, আমার একটা যন্ত্রণার মধ্যে আমি আছি, খুব জ্বালার মধ্যে আছি। এটা কোনো রকমের আগে থেকে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো কিছু ছিল না, যে ওখান থেকে গুতেরেস সাহেবের দপ্তর থেকে সফরের একটা এজেন্ডা, একটা সফর সূচি যেটাকে বলে আর কি, সেরকম এটা আমার মনে হয়, অবশ্য উনি ভালো বলতে পারবেন আজাদ সাহেব, আমার মনে হয় এখানে আসার পরে মোটামুটি ঠিকঠাক হয়েছে। আমার তো মনে হয় যে যেটি হয় সাধারণত ওনারা রুল করে যে আমাদের সফরগুলো এমন হবে, আর এই সফরে হোস্ট কান্ট্রি রুল করছে যে তোমরা এখানে এখানে, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, সেরকমই মনে হয়েছে। আর আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই সময় উপযোগী হয়েছে প্রফেসর ইউনুস এই যে রোহিঙ্গা ইস্যুটা তুলেছেন, এই জন্যে যে এরকমভাবে অন্তরঙ্গ আলোকে আলাপ আলোচনা কখনো আর হবে কিনা ভবিষ্যতে, বা বাংলাদেশে আর কোনো এমন রাষ্ট্রপ্রধান আসবেন কিনা, সেটাই বলছি, সেই জন্যেই এরকম হওয়ার সম্ভাবনা। এছাড়া দেখুন রোহিঙ্গা ইস্যুটা কিন্তু গত কয়েক মাস একদম আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ে গেছে, এটা নিয়ে আর কোনো আলাপ আলোচনা হয় না, কিছু না। বিশেষ করে আমাদের এখানে এটা প্রথম দিকে খুব মিসহ্যান্ডেল করা হয়েছে। আমি আগেও অনেক টকশোতে বলেছি যে প্রথমেই যখন রোহিঙ্গাদের ইস্যুটার সামনে আসলো, তখন যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আবুল হাসান মাহমুদ আলী, আমারই ব্যাচমেট, আমার বন্ধু, সে ফরেন সার্ভিসে, আমি সিভিল সার্ভিসে, ওখানে গিয়ে বলে আসলেন তিনি ইয়েতে
কি বলে মিয়ানমারে গিয়ে বলে আসলেন যে এটা হবে, বৈঠক টৈঠক হলো যে তারা ফেরত নেবে, কবে নিবে, কোথায় নিবে, কবে থেকে শুরু হবে, সব ওপেন হ্যান্ডেড রয়ে গেল। এরকম যদি তখন দ্বিপাক্ষিক আলোচনা হয়ে একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়, অবশ্যই এটাকে ওনারা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং বলে, MOUও বলতে রাজি ছিলেন না। যাই হোক, একটা কিছু কাগজের মধ্যে স্বাক্ষর হয়েছে, সেখানে এই কথাটা পরিষ্কার আছে যে তারা ফেরত নেবে। কিন্তু স্পেসিফিক্যালি কি 3 মাসের মধ্যে নিবে না 3 বছরের মধ্যে নিবে, কিভাবে নিবে, একসঙ্গে নিবে, কি করবে, কিছুই ছিল না। ভুলটা ওখান থেকে হয়েছে। মিয়ানমারের কথায় বার্তায় আবুল হাসান মাহমুদ আলী তখনকার যে আমাদের মাননীয়, আমারও মনে আছে, তবে আমার কাছে মনে হয়েছিল যে উনি যত না দুই দেশের মানে দেশের রাষ্ট্রীয় জায়গাটা চিন্তা করছিল, উনি পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে চলে আসছেন যে হ্যাঁ বলেছেন, এখন দেশের মানুষের কাছে এসে বলতেছে যে আমরা এটা ঠিক করে এনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি ওটাই বলছি। এটা তো হাই অ্যান্ড রাইজারকে বলে আর কি, কিছুই না, মানে একটা কথা, মুখের কথার কথা আর কি। হ্যাঁ ফেরত যাবে, আমরা পাঠিয়ে দিব, চলে যাবে, চিন্তা করবেন না, বসেন চা খান। আচ্ছা, আরেকটি বিষয় আনতে চাই, আজাদ মজুমদারের কাছে আনতে চাই যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিব কথা বলেছেন। আমার কাছে যেটি মনে হয়, সবাই যদিও রোহিঙ্গাদের বিষয়গুলো এটি উপরে উঠেছে, কিন্তু এর চেয়েও বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার পরে গুতেরেসটা একটি সহজ কথা বলেছেন যে বাংলাদেশে ব্যাপক সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই শান্তি বজায় রাখতে জাতিসংঘ বাংলাদেশ সরকার এবং জনগণের 1 নম্বর সহযোগী হিসেবে গণ্য করতে পারেন আপনারা, এটি তাদের ইয়েতে বলেছেন। এবং যেভাবে ভলকার টুর্ক তার রিপোর্টগুলো দিয়েছে, এই সব কিছু মিলে জাতিসংঘ এই যে গণহত্যা, এইটার জায়গাতে খুবই স্ট্রেট কাট তাদের পলিসি দেখেছে। এই জায়গাটিতে আমরা কতদূর এগোলাম এবং এই বিচারের গণহত্যার বিচার এবং সংস্কার, নির্বাচন, এখান থেকে জাতিসংঘ আসলে কি ধরনের প্র্যাকটিক্যালি কি ধরনের সহযোগিতা করতে পারে? প্রথমত হচ্ছে জাতিসংঘ নিজেরাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের যে অনুষ্ঠান, এখানে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রতিনিধিকেও তারা সেভাবে অ্যালাউ করেনি। শুধুমাত্র সরকারের একজন উপদেষ্টা ছিলেন যিনি অনুষ্ঠানটা মডারেট করেছেন, কারণ ইন্ট্রোডিউস করে দেওয়ার একটা বিষয় ছিল। সেখানে জাতিসংঘ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনেছেন রাজনৈতিক দলগুলোর যে এক্সপেকটেশনটা কী, সেটা একেবারে ফার্স্ট হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স ওনারা নিয়েছেন। কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে যে তাদের ভিতরের কথা আর মাঠের কথা কিন্তু ভিন্ন। আমাদের রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করে আমিও দেখেছি যে রাজনৈতিক দলগুলো যখন আসলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন বা আনুষ্ঠানিকভাবে যখন আলোচনা করেন, তখন তারা কিন্তু এক ধরনের সাপোর্টের কথা বলেন, তাদের যে দৃষ্টিভঙ্গিটা সেটা একভাবে প্রকাশ করেন, কিন্তু মাঠে যখন যান তখন আসলে অন্যভাবে প্রকাশ করেন। তো জাতিসংঘের দিক থেকে হয়তো ওনাদের একটা বোঝার বিষয় ছিল যে রাজনৈতিক দলগুলো আসলে সত্যিকার চাওয়াটা কী। তো সেটা ওনারা কথা বলেছেন, প্রত্যেকের মনোভাব জেনেছেন এবং এই চাওয়াটা পূরণ করতে গিয়ে এখন এখানে অনেকগুলো সংস্কারের কথা এসেছে। আপনি যদি দেখেন, প্রায় প্রথম দিকে যে 6টা কমিশন করা হয়েছে, এই 6টা কমিশনের কিন্তু আসলে 2000-এর মতো সংস্কার প্রস্তাব এসেছে সবগুলো। এর বাইরেও আবার স্থানীয় সরকার নিয়ে একটা আপনার সংস্কার কমিশন হয়েছে, সামনে হয়তো আপনার মিডিয়ার সংস্কার কমিশনের রিপোর্ট দেখবেন। আবার ধরেন আরও যে প্ল্যানিং কমিশনের একটা সংস্কার প্রস্তাব এসেছে, সংস্কার কমিশন হয়েছে, যারা আপনার অনেকগুলো মানে প্রজেক্ট কীভাবে বাস্তবায়ন করবে বা এরকম অনেকগুলো সুপারিশ দিয়েছে। তো এই যে বিশাল যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ আসলে যদি বাস্তবায়ন করতে যায় বা এটার আংশিক বাস্তবায়ন করতে গেলেও অনেক টেকনিক্যাল সাপোর্ট দরকার। এই স্যার উনি সরকারের একসময় সচিব ছিলেন, উনি খুব ভালোভাবে বলতে পারবেন যে টেকনিক্যাল সাপোর্টগুলো যদি না হয়, আপনি চাইলেন আর একটা সংস্কার প্রস্তাব আসলো এবং সেই প্রস্তাবটা বলে দিলেন যে হ্যাঁ এটা আজকে থেকে এভাবে নয় ওভাবে হবেন, এভাবে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট মেশিনারিজ ফাংশন করে না।
এখানে অনেক টেকনিক্যালিটিস আছে, যে টেকনিক্যালিটিসগুলো সলভ করার জন্য হয়তো বা আন্তর্জাতিক ভাবে যেসব অভিজ্ঞ দেশ আছে তারা সহযোগিতা করবে। আমাদের দেশে জাতিসংঘের অনেকগুলো সংস্থা কাজ করে, তাদের কিছু কিছু জায়গায় এক্সপার্টাইজ আছে, তারা তাদের সেই এক্সপার্টাইজটা শেয়ার করতে পারে। তো এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলোর সাথে আসলে খুব বেশি রাজনৈতিক বিষয়ও জড়িত নেই, সংস্কারের যে কমিশনগুলো করা হয়েছে তাতে নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন বাদ দিলে বাকি বেশিরভাগই অ্যাকচুয়ালি প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার বলেন, জনপ্রশাসন সংস্কার বলেন, পুলিশের সংস্কার বলেন, এগুলো তো প্রশাসনিক সংস্কার। তো এইগুলোতে যে টেকনিক্যাল সাপোর্টটা জাতিসংঘ সরকার যদি মনে করে সেটা জাতিসংঘের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে পারে। আমি আপনার যখন দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যখন আপনার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, তারা তাদের দেশের আলোকে তাদের দেশে যে সংস্কারগুলো বাস্তবায়ন কীভাবে হয় সেটা তারা বলেন। স্পেনের রাষ্ট্রদূত একসময় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, তিনি জানিয়েছেন যে স্পেনেও কিন্তু একটা তাদের অনেকগুলো প্রশাসনিক সংস্কার হয়েছে, এগুলোর জন্য আপনার কতটুকু সময় লেগেছেন। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এর আগে অফার করেছেন। জাতিসংঘ একাই যে সংস্কারের ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট দিতে চেয়েছে তা না, ইউরোপীয় ইউনিয়ন থেকে বলেছে বা অন্যান্য দেশ কিছু কিছু দেশ ইন্ডিভিজুয়ালি তারা বলেছে। এই টেকনিক্যাল সাপোর্টগুলো যখন সরকার সংস্কার প্রস্তাবগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা অ্যাপ্রুভ হওয়ার পরে তখন এগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে যেই আপনার যে প্রতিবন্ধকতাগুলো সরকার ফেস করবে, এগুলো আর্থিক হতে পারে, আরও অনেক বিষয় আছে যেগুলো বিভিন্ন সময় বাস্তবায়নের সময় বিভিন্ন পর্যায়ে আসবে, এগুলোর জন্য জাতিসংঘের সহযোগিতাটা সরকার নিতে পারে। আর রাজনৈতিক যে বিষয়টা আলোচনা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজনৈতিক বিষয়গুলো প্রথমত বাংলাদেশের রাজনীতিবিদদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আসলে রাজনৈতিক ইস্যুগুলোর ফয়সালাটা কীভাবে হবে, এবং সেটার জন্য তো ঐক্যমত্য কমিশন জাতীয় তারা কাজ করছে। সংস্কারের প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে, তাদের কাছ থেকে মতামত চাওয়া হচ্ছে, এবং অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের মতামত অলরেডি পাঠিয়েছেও। আজকের আপডেটটা আমি আপনাকে বলতে পারি যে যেমন ঐক্যমত্য কমিশন এখন তাদের মতামতগুলো পাওয়ার পর কিন্তু তারা খুব শিগগিরই প্রস্তুতি নিচ্ছে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে অথবা গ্রুপ অনুসারে বা জোটগতভাবে তাদের সাথে আলোচনা করার সুযোগ। আমাদের নির্বাচনটা কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে, খুব নিকট ভবিষ্যতে এরকম আরেকটি বৈঠক হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। অবশ্যই এটা তো একটা চলমান একটা বিষয়, এটা তো থেমে থাকবে না, কারণ সংস্কার কমিশনকে 6 মাসের সময় দেওয়া হয়েছে। 6 মাসের মধ্যে এগুলো কিন্তু ফর্মালি বা ইনফর্মালি আলোচনা কিন্তু চলছে, একেবারে আলোচনাটা কিন্তু বন্ধ হয়ে যায় না। আমি আনুষ্ঠানিক বৈঠকের কথা বলছি, আনুষ্ঠানিক বৈঠক একটা হয়েছে একেবারে সবগুলো রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে হয়েছে। এখন হয়তো পলিটিক্যাল পার্টির সাথে, স্পেসিফিক পলিটিক্যাল পার্টির সাথে মিটিংগুলো হবে। এটা 1 to 1 যেটা 1 to 1 বা ওয়ান পার্টি, গভর্নমেন্ট টু পার্টি, গভর্নমেন্ট টু ওয়ান পার্টি, গভর্নমেন্ট না কনসেনসাস কমিশন। আচ্ছা আচ্ছা, আপনার ওয়ান পার্টি অ্যাট এ টাইম, তাদের সাথে কথা হবে, তাদের প্রস্তাবগুলো শোনা হবে, তারপরে এটা একটা ঐক্যমতে আসার চেষ্টাটা এটা চলবে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা থেকে বলা হয়েছে যে আপনারা বারবার উনি বলছেন যে কী পরিমাণ সংস্কার চান নির্বাচনের আগে সেটা আপনাদেরকে বলে দিতে হবে, সরকারের কাজটা হচ্ছে শুধু সেটা বাস্তবায়ন। সংবিধানের ক্ষেত্রে যেমন বলা হয়েছে, এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধান সংশোধন করতে পারবে না, তাদের সেই সুযোগ নেই, কিন্তু সংবিধানের যে মৌলিক বিষয়গুলো, আমি জানি আপনার বিরতির সময় আমি শেষ করুন, আমরা স্যারের কাছে বিরতি পড়ে, সংবিধানের যে মৌলিক বিষয়গুলো সেগুলো নিয়ে যদি একটা ঐক্যমতে আসা যায়, একটা চার্টারে সই করা যায়, তাহলে পরবর্তীতে যে সরকারই নির্বাচিত হোক তাদের তখন একটা অঙ্গীকার থাকবে মানুষের কাছে যেগুলো তারা বাস্তবায়ন করবে। তো এই প্রক্রিয়াগুলো চলমান আছে, এবং এই ক্ষেত্রে জাতিসংঘের খুব বেশি ভূমিকা রাখার সুযোগও নেই। যদি সুযোগ থাকে তাহলে সুযোগ নেবে, অসুবিধা তো সহায়তা নিলে তো খুব অসুবিধার কোনো কারণ নেই। আলটিমেট গোলটা হচ্ছে আমাদের দেশে একটা সুন্দর ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে করে নির্বাচনটা নিরপেক্ষ হয়, আন্তর্জাতিক মানের হয়, এবং ভবিষ্যৎ শুধু এই নির্বাচনটা না, এমন একটা প্রসেস বিল্ড আপ করা, নির্বাচনী সিস্টেমটা তৈরি করা, যাতে পরবর্তীতেও এই রাজনৈতিক সংকটগুলোর আর পুনরাবৃত্তি না হয়। আমরা ছোট্ট একটি বিরতি নিব, বিরতির পরে মোফাজ্জল করিম স্যারের কাছে আসবো। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা চাইলে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের মন্তব্যগুলো জানাতে পারেন, আপনাদের পরামর্শ এবং আপনাদের প্রশ্ন থাকলে সেগুলোও জানাতে পারেন।
স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা আজাদ মজুমদার বলছিলেন যে গুতেরেসের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। মহজুল করিম, আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই যে আপনার সরকার চালিয়েছেন, সরকারের টুলস এবং টেকনিকগুলো আপনাদের খাতে ছিল। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থান, বাইল্যাটারাল ডিপ্লোম্যাটিক যে রিলেশন ইন্ডিয়ার সাথে, একইভাবে চীন যাচ্ছেন 26 তারিখে এবং চীনের সেখানে তিনি বেশ কয়েকটি কোম্পানির সাথে কথা বলবেন এবং এটি সম্ভবত ডক্টর ইউনূসের ক্ষমতা আসার পরে প্রথম সরাসরি বিজনেস বিনিয়োগের যে বৈঠক সেটি হবে একটি দেশের সঙ্গে। আরেকটি বিষয়, যখন ট্রাম্পের বক্তব্য মোদির সাথে কথা বলা নিয়ে আমাদের ভুল বোঝাবুঝি হলো মিডিয়ার মাধ্যমে, তো ওই সময় আমরা দেখলাম ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূস কথা বলেছেন। এই যে ইলন মাস্ক, গুতেরেস আসতেছেন, চীন সফরে যাচ্ছেন, আরব বেশ কয়েকটি সফরে যাচ্ছেন, ভারত বা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী, তারা সবসময় আমাদের বন্ধু হতে চায়, আমরাও চাই, সেই ভারতের অবস্থান, এই সব কিছু মিলিয়ে ঠিক কোন অবস্থানে আছেন ডক্টর ইউনূস, কোন অবস্থানে আছেন এবং বাংলাদেশ আসলে পুরোটা মিলে কতটুকু এগোচ্ছে মনে হয়? গত 5-6 মাসে বাংলাদেশের ভাবমূর্তি যেটা আর কি, সেটা আমি বলবো অনেক উপরে চলে গেছে। বাংলাদেশ প্রফেসর ইউনূসের ওই দেশ, তো এই একটা ভাব এসে গেছে। দেখুন, সাধারণত এই সমস্ত ডিগনিটারিদের, ভিভিআইপিদের ভিজিটটা আমরা লক্ষ্য করেছি, যখন আমি চাকরিতেও ছিলাম তখনও দেখেছি কীরকম হয়। ইন্ডিয়া সফরে এসছে, সঙ্গে বাংলাদেশ, হ্যাঁ, মেইন সফরটা থাকে বাংলাদেশে 3 ঘন্টা ঘুরে গেল, এরকম হয়। ইন্ডিয়াতে হয়তো 3 দিনের সফর করলেন, এটাও তাকে আনার জন্য আমাদের সরকার প্রধানদেরকে অনেক কষ্ট করতে হয়, তাদেরকে বুঝিয়ে ওইটুকুর জন্য আর কি। কিন্তু এবার কি হলো, এবার একেবারে গণেশ উল্টে গেছে। গণেশ উল্টে গেছে মানে বাংলাদেশেই ভিজিট করেছেন এবং বাংলাদেশ থেকেই বাড়ি চলে গেছেন। ইন্ডিয়া হা করে তাকিয়ে থাকলো। এটা কি কোনো প্রভাব রাখে কিনা এই দুই দেশের সম্পর্কের মধ্যে? না, দুই দেশের সম্পর্কের মধ্যে ঠিক প্রভাব, একটা মনস্তাত্ত্বিক প্রভাব রাখে কিনা? মনস্তাত্ত্বিক তো বটে, কিন্তু এছাড়া আর তেমন কিছু ম্যাটেরিয়াল কিছু নয়। কিন্তু যেটাই হোক না কেন, কথা হচ্ছে বাংলাদেশের ইমেজটা, ভাবমূর্তিটা, এই ধরনের সফর। প্রথম কথা হচ্ছে গিয়ে অ্যান্টোনিও গুতেরেসের সফর, ইউএন সেক্রেটারি জেনারেল সফর। দ্বিতীয়ত শুধু বাংলাদেশ, আর কেউ না, যে এখান থেকে যাওয়ার সময় থাইল্যান্ড হয়ে যাচ্ছেন বা মালয়েশিয়াতে ড্রপ নিচ্ছেন, নাথিং অফ দ্য কাইন্ড। তিনি শুধু বাংলাদেশ সফর করলেন, ভালো, তাতে বাংলাদেশ আছে। আর আরেকটা আমাদের উইনফল গেইন বলতে পারেন, রোহিঙ্গা ইস্যু, যেটা একটু আগে আমি বললাম যে এটা প্রায় চাপা পড়ে গেছিল বিশ্ব দরবারে, এটা মানে আউট হয়ে গেছিল অলমোস্ট। আমাদের মাথা ব্যথাই থাকতো। সেটা এই যে গুতেরেস সাহেবের এই রোজা রাখা, ইফতার করা, পায়জামা পাঞ্জাবি পরে তারপরে যাওয়া ইত্যাদি, সাংঘাতিক রকমের ইম্প্যাক্ট সৃষ্টি করবে আমি মনে করি। যে বিষয়টা যে কতটুকু গুরুত্বপূর্ণ এবং অবহেলিত হওয়া উচিত না। আচ্ছা, এবার আসেন এটার পরবর্তী পর্যায়ে কি হবে। পরবর্তী পর্যায়ে এটাই হবে, যখনই ইন্ডিয়া আমাদের সঙ্গে কোনো এই ধরনের ইস্যু নিয়ে যখন কথা বলবে, তখন একটু ভেবেচিন্তে বলতে হবে। কারণ ইন্ডিয়া এই মেসেজটা পেয়ে গেছে, মানে তারা তখন আলাদা হোমওয়ার্ক করে আসবে, রাইট। তবে সেটাও কিন্তু চিরস্থায়ী নয়, অর্থাৎ যতদিন পর্যন্ত প্রফেসর ইউনূস ক্ষমতায় আছেন বা ততদিন পর্যন্ত তারা খুব সালাম দিয়ে চলবে, কেমন আছেন, ভালো আছেন। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শেষ হয়ে যাওয়ার পর আর উনি তো পরিষ্কার বলেছেন যে আমি আমার নিজস্ব কাজ, যেটা আমি আমার কাজকর্মে ফিরে যাব, আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই। চলে গেলে পরে যে ইম্প্যাক্টটা হবে, সেটাতে ইন্ডিয়া খুব খুশি হবে, কই যাক বাবা, আপদ গেছে, এরকম একটা ইয়ে। তো যেটাই হোক না কেন, গুতেরেস সাহেব একটা জিনিস, ইউনূস সাহেবের সংস্কার কথা বলছিলেন, সংস্কার প্রক্রিয়াগুলোর সঙ্গে কিন্তু মোটামুটি একাত্মতাই বলা যেতে পারে। অর্থাৎ তিনি চাচ্ছেন যে হ্যাঁ, এটা হওয়া উচিত। এবং এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা জাতিসংঘের কাছ থেকে যদি আমরা
চাই, তাহলে তিনি একদম নিজের আমি এই জায়গাতে আপনার এই কথা থেকে একটু যোগ করতে চাই, যেটি হয়তো বা আজাদ মজুমদাররা যেহেতু তার পদের জায়গা থেকে উনি বলবেন না, আমি আপনাকে এই যে সংস্কারগুলোর সঙ্গে এই গুতেরেস একমত হয়ে গেলেন, এটা বাংলাদেশের ইন্টারনাল যে পলিটিক্যাল পার্টিরা, যে কেউ বলছেন সংস্কার না আগে নির্বাচন, কেউ বলছেন নির্বাচন না আগে সংস্কার, এই এই জায়গাতে এই পার্টিগুলোকেও কি কিছুটা ভাবাবে কিনা যে ইউনূস একটা জায়গায় একটু পাওয়ার গেইন করলেন কিনা? না, ওই যে আগের সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার ইত্যাদি, কিন্তু কেউ বলে নাই, কোনো পার্টি বলে নাই যে সংস্কার করার দরকার নাই। সংস্কারের প্রয়োজন আছে, এটা প্রকাশ্যেই হোক আর ভেতরে ভেতরেই হোক, মোট কথা সবাই জানে যে হ্যাঁ অনেক সংস্কারের প্রয়োজন আছে। তো সেই জন্যেই এটাতে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আজাদ মজুমদার, আপনার কাছে আসতে চাই, সেটি হলো চীন সফর নিয়ে একটু আসতে চাই। আজকেই আপনারা বলেছেন, এবং চীন সফরে স্টেট ওন কী কী সফর আছে সেগুলো আমরা জেনেছি। ঠিক ডক্টর ইউনূসের এই সফরটাকে আপনারাই বলছেন যে একটু অন্য রকমের, কারণ এটি বিনিয়োগ আসবে এবং অন্যান্য কোম্পানিগুলো আসবে। এগুলোর বাস্তবায়নটা আমরা কতটুকু দেখবো? সেটা কি ডক্টর ইউনূসের জন্য আসবে নাকি না এটা লং টার্ম প্রসেসে এটা থাকবে? প্রথম কথা হচ্ছে, আজকে চীনের রাষ্ট্রদূত ওনার সাথে দেখা করেছিলেন। দেখা করার পর উনি কিন্তু ওখানে একটা কথা বলেছেন যে বাংলাদেশ আর চীনের সম্পর্কের এখন 50 বছর চলছে। 50 বছরের ইতিহাসে বাইলেটারাল যতগুলো সফর হয়েছে, এটাকে চীন বলছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। সো এইটা দিয়ে আপনি বুঝতে পারেন যে এই সফরটাকে চীন কতটা আসলে গুরুত্বের সাথে দেখছে। এটার একটা হচ্ছে আপনার ওখানে বাও কনফারেন্সে উনি অ্যাটেন্ড করবেন, যেখানে ব্যবসা বাণিজ্য বিনিয়োগকারীরা আসবেন, এশিয়ার যে অর্থনৈতিক বাস্তবতা সেগুলো নিয়ে আলোচনা হবে। আরেকটা হচ্ছে আপনার বাইলেটারাল যে এঙ্গেজমেন্ট, সেখানে অনেকগুলো চুক্তি স্বাক্ষর হবে। আরেকটা হচ্ছে যে বৈশ্বিক যে অর্থনৈতিক বাস্তবতা, তাতে কিন্তু চীনের অনেক ফ্যাক্টরির কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট রিলোকেট করার একটা সুযোগ আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে চীনের জন্য আলাদা একটা অর্থনৈতিক জোন যদি তৈরি করা যায়, তাতে চীনা কোম্পানিগুলো যাতে এসে সেই জোনে তাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে রিলোকেট করে। আজকে আমরা বলেছি একটা লঙ্গি, তাদের একটা লার্জেস্ট সোলার প্যানেল প্রস্তুতকারী একটা প্রতিষ্ঠান, তারা অলরেডি বলেছে যে তারা বাংলাদেশে তাদের ফ্যাক্টরি রিলোকেট করবে। তো এই যে চীনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি এখানে রিলোকেট করে, আমাদের দেশে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে, বা আমাদের রপ্তানির প্রবৃদ্ধিতেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা কিন্তু সাময়িক কোনো বিষয় না, এটার প্রভাব থাকবে আসলে দীর্ঘমেয়াদী। আর চীনের সাথে তো ধরেন আমাদের দ্বিপাক্ষিক এমনিতেও আরও অনেকগুলো বিষয় অনেক দিন ধরে আলোচনা চলছে, সেগুলোরও হয়তো কিছু অগ্রগতি হবে বলে আমরা সরকারের পক্ষ থেকে আশা করছি। আর যে প্রকল্পগুলো চলছিল সেগুলো, এবং চীনের সাথে তো আমাদের বড় বিপুল সংখ্যক লোন রয়েছে, সেই জায়গাগুলো তো আমরা এগোচ্ছে, এই জায়গাতে আরও বেশি পজিটিভ জায়গায়। চীন কিন্তু আসলে দুইভাবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, তারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশে অনেক চীনা অনেক পণ্য বাংলাদেশে আসে, বাংলাদেশ আমদানি করে, বা বাংলাদেশ থেকেও কিছু কিছু পণ্য চীনে যায়। আপনি জানেন যে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ভলিউমটা কত দূর। এক্ষেত্রে হয়তো বাণিজ্যিক একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাও যাতে কীভাবে দূর করা যায়, অর্থাৎ বাণিজ্যিক যে ট্রেড গ্যাপটা অনেক বেশি চীনের অনুকূলে। বাংলাদেশ থেকে যদি কিছু প্রোডাক্ট চীনে রপ্তানি বাড়ানো যায়, তাহলে সেই ট্রেড গ্যাপটা কমে আসতে পারে। এটা একটা হলো ট্রেডের দিক থেকে। আর ইনভেস্টমেন্টের যদি কথা বলেন, তাহলে তো চীনের প্রচুর ইনভেস্টমেন্ট অলরেডি বাংলাদেশে আছে। অনেকগুলো প্রকল্প যেগুলো চলমান রয়েছে, সেগুলোতে চীনের কিছু কিছু ক্ষেত্রে চীনের ঋণ আছে, কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার আছে। এই প্রকল্পগুলোকে আরও কীভাবে এক্সপিডাইট করা যায়, বা এই প্রকল্পগুলোকে আরও নতুন কোনো প্রকল্প সরকার নিতে পারে কিনা ইত্যাদি অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, যেগুলো নিয়ে আসলে দুই দেশের কাজ করার সুযোগ আছে। এমনকি জ্বালানি সহায়তা নিয়েও কাজ করার সুযোগ আছে। ছোট একটি বিরতি নিতে চাই। বিরতি থেকে এসে আমরা সামরিক এবং চীন, ভারত, বাংলাদেশ এই আলোচনাটার জায়গায়, আমি জানি না আজাদ মজুমদার কতটুকু আমাদের অংশ নেবেন, এটা সেই জায়গাতে আলোচনা কতটুকু হতে পারে এটি নিয়ে কথা বলবো। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকেন, আমরা
আলোচনার পর আবারও মূল অনুষ্ঠানে যুক্ত হব। আবার স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম যে চীন সফর নিয়ে। মোফাজ্জল করিম, আপনার কাছে যেটি জানতে চাই, আবারও বলি, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে বলুন, ঠিক সেই আবার ভারত বাংলাদেশ সম্পর্ক আসছে, গুতেরেস আসলেন, রোহিঙ্গা ইস্যুটাও যদি আসলে সমাধান করতে চাই, সেখানে চীনের একটা বিরাট অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ঠিক গুতেরেসের সফরের অল্প কিছুদিনের মধ্যেই চীনে যাচ্ছেন ডক্টর ইউনূস। সেই জায়গাতে এই আন্তর্জাতিক মহলে কি ধরনের সিগনিফিক্যান্ট আছে? বিশেষ করে আমি বলবো যে এই ভূখণ্ডে এই আঞ্চলিক যে ইস্যুগুলো আর কি, সেই সবগুলোর মধ্যে কিন্তু ভারত বাংলাদেশ ভারত তো আছেই। সব কিছু ন্যাচারালি আমাদের নিকটতম প্রতিবেশী, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে ১৭ বছরের। তার সঙ্গে চীনের যে উপস্থিতি, অবস্থানটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত যদি মনে করে যে আমরা, অর্থাৎ বাংলাদেশ, ভারতের সঙ্গে সম্পর্ক যদি একটু হেরফের হয়, তাহলে বাংলাদেশ একেবারে কাত হয়ে পড়ে যাবে। এই ধরনের যদি ভারতের মনের মধ্যে কোনো একটা ধারণা থাকে, হয়তো আছে, আমার গাট সেন্স বলতে পারেন এটা, যে মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশ একেবারে অন্ধকারের মধ্যে পড়ে যাবে। নো, এরকম মনে করার কোনো কারণ নাই। বাংলাদেশ নিজস্ব সত্তা নিয়ে, নিজস্ব শক্তি নিয়ে, নিজস্ব তাদের কলা কৌশল নিয়ে অন্য সবার সঙ্গে যে সম্পর্ক আছে, এটাকেই এক্সপ্লয়েট করে, এটাকে কাজে লাগিয়ে অনেক উপরে যেতে পারে। বা ভারতের বরং এই একটা লেসন নেওয়া উচিত যে বাংলাদেশ দেখা যাচ্ছে সবার সঙ্গেই তাদের সম্পর্ক, সুসম্পর্ক, বিশেষ করে, নাও দিস ইজ দি মেইন পয়েন্ট, চীনের মতো একটি পরাশক্তি যে এই অঞ্চলে এখন নেতৃত্ব নয় শুধু, এখন পরাশক্তি হিসেবে বিশ্বে রেকগনাইজড, সেরকম একটা শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিরকম। দক্ষিণ এশিয়া মোটামুটি ভারত ছাড়া আর সবগুলো দেশের সঙ্গে চীন সম্পর্ক উন্নয়ন করে, রাইট। এবং সেটাতে বাংলাদেশ যদি গিয়ে এখন যদি করে, তাহলে ভারত বাংলাদেশের সম্বন্ধে ধারণাটা পাল্টে যাবে, আস্তে আস্তে পাল্টাবে হয়তো। কিন্তু চীনের সঙ্গে যত সুসম্পর্ক, একটা তো উনি বললেন আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক আর সামরিক বা এই ধরনের সহযোগিতার, এগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে যদি আবার কূটনৈতিক সম্পর্কটাও যদি আরো বেগবান হয়, তাহলে কিন্তু ভারত এটাকে মূল্য দিতে, এটাকে মূল্যায়ন ভেবে চিন্তা করবে, কথা বলবে। তো সেই আমরা শেষের দিকে আমি এই আলোচনায় একটি বিষয় আনতে চাই, সেটি হলো যে আমি জানি না আপনি কখনো বাণিজ্য সচিব ছিলেন কিনা, তাহলে আরো ভালো হতো। আমরা দীর্ঘ সময় ধরে একটা কথা শুনেছি, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, যার কারণে আমাদেরকে বেগুনির বদলে মিষ্টি কুমড়ার কথা শুনতে হয়েছে, গোস্তের বদলে কাঁঠালের কথা শুনতে হয়েছে। সরকার বলে যে এই এক ধরনের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়, সেই সিন্ডিকেট আমরা দেখার চেষ্টা করছি, এক ধরনের কথা বলে। সরকারের চেয়ে বড় সিন্ডিকেট আর কি আছে? সিন্ডিকেট পজিটিভলি বললাম আমি, যে সরকারই তো সিন্ডিকেট একটা সিস্টেম। তো আমরা যেটা দেখেছি এইবার রমজানের যে দ্রব্যমূল্যের কথা, আমি সরকারের কোনো গুণগান গাইছি না, আমি ফ্যাক্ট বলার চেষ্টা করছি। এবং সবাই বলার চেষ্টা করছিল যে ডক্টর ইউনূস যেহেতু রাজনৈতিক সরকার না, তাদের মাঠ পর্যায়ে তাদের ক্ষমতার জায়গাটা অনেক দুর্বল। রাজনৈতিক সরকারের তো অনেক শক্তি থাকে, আমরা দেখেছি রাজনৈতিক সরকার হিসেবে গেল কয়েক বছরের কেমন দ্রব্যমূল্য ছিল। এই জায়গাটায় আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে সিন্ডিকেটটা কারা ছিল? আমি এখনকার দ্রব্যমূল্যের কথা বলছি না, ওই সময় যিনি বলতেন সিন্ডিকেট আমরা না, সিন্ডিকেটের কারণে দাম বাড়ে, ওই সিন্ডিকেটটা কারা? আচ্ছা দেখুন, আমি বাণিজ্য সচিব ছিলাম 2 বছর, তাহলে আপনি আরো ভালো জানেন। 2 বার ছিলাম। তো যাই হোক, তখন এটা আমার এক ধরনের আমি বলবো ব্যর্থতা। তখন সিন্ডিকেট কি জিনিস জানতামই না, কারণ সিন্ডিকেটের অস্তিত্ব ছিল না, সেরকমভাবে ছিল না, অনুভূত হতো না। এটা আমি বলছি 90-এর দশকের কথা।
96, 97 এই সমস্ত সময়ে। তো যাই হোক, সিন্ডিকেট গভর্নমেন্ট জানে না, চিনে না কারা সিন্ডিকেট, এটা আমি মানতে রাজি না। সিন্ডিকেট তো কোনো গায়েবী বিষয় নয়, এমন না যে একেবারে একটা বায়বীয় বিষয় নিয়ে আলোচনা করছি। সিন্ডিকেট কিছু মানুষ, কিছু ব্যবসায়ী, শিল্পপতি, কিছু রাজনৈতিক শক্তি ইত্যাদি। নিশ্চয়ই সিন্ডিকেটকে যে কোনো সরকারই চিনবে। যদিও আমি বললাম তো যে গত শতাব্দীর শেষের দিকে আমি যখন এটা হ্যান্ডেল করেছি তখন সিন্ডিকেট কিছু ছিল না। এখন সিন্ডিকেট হয়েছে, তাহলে সিন্ডিকেটকে ধরো, খালি সিন্ডিকেটের উপরে দোষ দিয়ে তারপরে আমরা নিষ্কৃতি পাবো তা তো না। আমরা আরও বেশ কিছু বক্তব্য শুনছি, এটা আজাদ মজুমদার, আমি চাই যে আপনি যদি কিছু যোগ করতে পারেন। আমরা শুনেছি যে ভারতের থেকে পেঁয়াজ আসলে পেঁয়াজের দাম কমে যাবে, এমনকি ডিমও আমাদেরকে আমদানি করার, ডিম ভারতের থেকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। প্রয়োজনে ডিম কম দাম হলে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেন, পরে খাবেন। কাঁচামরিচ শুকিয়ে গুঁড়া করে রেখে দিবেন। এই ধরনের বিভিন্ন কথা জানতে চাইছি। দ্রব্যমূল্য এখন ঠিক কোন পর্যায়ে আছে এবং এইটার পিছনে আপনাদের সিন্ডিকেটটা কি? ধন্যবাদ। প্রথমে আমি একটু যোগ করি চীনের প্রসঙ্গটা। চীনের একটা বিষয় আমরা একেবারেই আসলে আলোচনায় আসে নাই। চীনের সাথে আমাদের যে সহযোগিতার আলোচনা করা হচ্ছে, এর মধ্যে হেলথ কেয়ার একটা বড় বিষয়। আপনি দেখেছেন যে আমাদের দেশের মানুষকে ভারত এখন ভিসা দিচ্ছে না, যে কারণে অনেকেই যারা ভারত চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন তারা যেতে পারছেন না। যদিও ভারতের মেডিকেল ট্যুরিজমের মোর দেন 50% আসলে বাংলাদেশি নির্ভর ছিল। তো এখন আজকে আলোচনা হয়েছে, যেমন চীন বলেছে যে তারা কুনমিংয়ে 3টা হসপিটাল বাংলাদেশি পেশেন্টদের জন্য ডেডিকেট করে দেবে, প্লাস ঢাকায় তারা একটা সুপার স্পেশালাইজড হসপিটাল নির্মাণ করতে পারে কিনা এটা দেখবে। এবং চীনের যে আপনার হসপিটাল চেইনগুলো আছে তারা বাংলাদেশে তাদের হসপিটাল তৈরি করতে পারে কিনা এটা দেখবে। ওয়ার্ল্ডেও খুব স্পেশালাইজড। হ্যাঁ, তো চীনের যদি স্বাস্থ্য ব্যবস্থাটাকে বাংলাদেশি রোগীরা যদি এটা বেনিফিট নিতে পারে, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এটা অনেকটা বড় একটা উপকার হবে এবং আমাদের এক্ষেত্রে ভারত নির্ভরতা অনেকটা কমে আসবে। আর দ্রব্যমূল্যের যে প্রসঙ্গটা আপনি বলেছেন, দ্রব্যমূল্যের একটা আচ্ছা, একটা হচ্ছে যে আমাদের সরকারের প্রথম থেকে আমাদের টার্গেট ছিল যে এনাফ সাপ্লাই এনশিওর করা। সাপ্লাই যদি পর্যাপ্ত থাকে তাহলে সিন্ডিকেটের অস্তিত্ব যেমনই থাকুক, সিন্ডিকেট আসলে মার্কেট ম্যানিপুলেট করার সুযোগটা পায় না। দুটো পণ্যের ক্ষেত্রে সাপ্লাই যতটা আমরা আশা করেছিলাম সেটা হয়তো হয়নি, এবং সেই কারণে এই দুইটা পণ্যের বাজার দর এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। একটা হচ্ছে চাল আর একটা হচ্ছে ভোজ্য তেল। চালের ক্ষেত্রে আপনার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে গত বছর বেশ কয়েকটা বন্যা হয়েছে, যে কারণে উৎপাদন সংকট ছিল। আমদানি দিয়ে আপনার উৎপাদনের যে ঘাটতি সেটা মেটানোর চেষ্টা করা হচ্ছে। আর একটা হচ্ছে ভোজ্য তেল। ভোজ্য তেলের রিফাইনারিটা এটা বাংলাদেশে মাত্র গুটি কয়েক কোম্পানির হাতে সীমাবদ্ধ। অর্থাৎ আপনি চাইলেও, সরকার যদি মনে করে যে সরকার এক্ষেত্রে 10,000 কোটি টাকা বিনিয়োগ করে ভোজ্য তেল নিয়ে আসবে, সেটা সম্ভব নয়। কারণ ভোজ্য তেল আনার পর এটাকে রিফাইন করার যে ক্যাপাসিটি সেটা বাংলাদেশে মাত্র 2-3টা কোম্পানির হাতে আছে, যে কারণে এই পণ্যটাতেও এনাফ সাপ্লাই এনশিওর করা যায় না। তবে অনেক সাপ্লাই ইজ অন দ্য লাইন, সেগুলো যদি আসে তাহলে আমরা আশা করছি যে এই পণ্যটারও দাম কমে আসবে। বাকি যে পণ্যগুলো আছে সরকারের দিক থেকে মূলত চেষ্টা করা হয়েছে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো। যদি সেটা করা সম্ভব হয়, এবং এই দুটোই করা সম্ভব হয়েছে বলেই আমরা বিশ্বাস করি যে আপনার এই পণ্যগুলোর দাম কমে এসেছে। কৃষক কিন্তু এখনও লাভ করছে, কিন্তু একটা পণ্য রংপুর থেকে ঢাকায় আসতে গেলে যে পরিমাণ চাঁদাবাজি শিকার হতে হয়, তাতে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা কৃষি পণ্যের প্রতি কেজিতে 20 থেকে 22 টাকা ওতেই দাম বেড়ে যায়। আপনি যদি ওই চাঁদাবাজিটা ব্লক করে দিতে পারেন তাহলে কিন্তু 20 টাকা দাম কিন্তু একটা পণ্যে অমনিতেই কমে আসে। তারপরে আপনার আরেকটা হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। যদি ফড়িয়ারা পণ্য না কিনে কৃষক যদি সরাসরি বাজারে তার পণ্যটা পাঠাতে পারে, তাহলে মধ্যস্বত্বভোগী যে টাকাটা পায় সেই টাকাটাও কিন্তু আর ক্রেতাকে আর দিতে হয় না, ভোক্তাকে দিতে হয় না, সেখান থেকেও কিছু সাশ্রয় হয়, যার ফলে আসলে পণ্যের দামটা কমিয়ে রাখা সম্ভব হয়। এবং আমরা এই রমজানে সরকারের এই চেষ্টাগুলো অনেক আগে থেকেই, সরকার শুরু থেকেই চেষ্টাটা করেছে দেখেই কিন্তু আমরা এই ক্ষেত্রে কিছুটা সাফল্য। দ্রব্যমূল্য নিয়ে আপনার কিছু? আমার মন্তব্য যে এটা আমাদের স্বীকার করতেই হবে যে এবারকার রমজানে যে কোনো বিশেষ কোনো পণ্যের বা কিছু কিছু খুব এসেনশিয়াল পণ্য যেগুলো, সেগুলোর যে উল্লম্ফন হয়েছে তা হয় নাই, কিন্তু মোটামুটি গা সহা পর্যায়ে রয়েছে, দুই একটা হয়তো। কিন্তু তবুও আমি বলবো
যে এটাতে আত্মতুষ্টির কোনো সুযোগ আত্মতুষ্টির নেই। কোনো জায়গা নেই। এই জন্যে, কারণ আপনি বা আমি বা উনি, আমরা বলছি যে না দাম ঠিকই আছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেশের সাধারণ মানুষ, সাধারণ আপনি আমি, কিন্তু আমরা সাধারণ, আমরা অসাধারণ মানুষ। সাধারণ মানুষ হচ্ছে তারা যারা খেটে খেয়ে তারা কিভাবে রোজাটা রাখতে, তাদের কাছে দ্রব্যমূল্যটা সেইটা, জি। এবং সেটা কমানোর জন্যেই এই যে সিন্ডিকেট বলুন, ওই বলুন, বা সাপ্লাই চ্যানেল আরও বাড়ানো ইত্যাদি করতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এর একটি ফ্যান ক্লাব আছে, যেই ফ্যান ক্লাবের যারা সদস্য, সেই সদস্যদের মধ্যে গুতেরেসের নাম আছে, বারাক ওবামার নাম আছে, এবং এরকমের হিলারি ক্লিন্টনের নাম আছে, বিল ক্লিন্টনের নাম আছে, এবং পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষের নাম রয়েছে, অনেক প্রফেসরের নাম আছে, অনেক বিজ্ঞানীর নাম আছে। তারা ডক্টর ইউনূসকে অভূতপূর্ব একজন মানুষ হিসেবে দেখে। আমাদের জাতি হিসেবে আমাদের এই জায়গাটিকে যদি আমরা পরিষ্কার করতে পারি যে আমাদের মানুষটার সব ধরনের সুযোগ সুবিধাকে আমরা কাজে লাগিয়ে এই দেশকে উন্নয়নের পথে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা একমত থাকবো কিনা, সেই জায়গা থেকে আমাদের অনেক বড় একটি প্রশ্ন। এই প্রশ্নটি রেখে আজকের মতো শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।